আমাদেরকে বোঝানো হয়েছে যে আমাদের নিজস্ব ভাষা নাই। আমার 1700 সালে যেই বাংলা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী অঞ্চল ছিল, গ্লোবাল জিডিপির 13% 14% প্রডিউস করত বাংলার আর্টিসানরা। ইউরোপের থেকে সাদা মানুষগুলো অভাবে অনটনে দুর্ভিক্ষে পড়ে চুরি ডাকাতি করবার জন্য বেঙ্গলে আসতো। ডাকাত দল ছিল। বেঙ্গলে যারা কলোনিয়াস্ট হিসেবে আসছে, সেই ভাস্কো দা গামা শেখের মতো যারা সারা দুনিয়াতে ডাকাতি করতে বেরিয়েছে, এইরকম নৌকায় করে করে, লঞ্চে করে করে, শিপে করে করে ডাকাতি করতে আসতো বেঙ্গলে। আমাদের ভাষার গোড়া নাকি সংস্কৃত থেকে এসছে, যেটা সত্য না। আমাদেরকে বোঝানো হয়েছে যে আমাদের বঙ্কিম এবং অন্যরা লিখেছেন যে আমাদের ইতিহাস নাই। শরৎরা বলেছেন আমাদের ইতিহাস নাকি লিখিতে হইবে। তাহলে আমার 800 বছরের ইতিহাস কোথায় গেল? ইন্ডিয়ান একজন পলিটিশিয়ান এবং হিস্টোরিয়ান আছেন ডক্টর শশী থারুর, তার একটা বিখ্যাত বই আছে, দ্য ইনগ্লোরিয়াস এম্পায়ার। তিনি ব্রিটিশ কলোনিয়াল রুলের হিস্ট্রি টেনে বুঝিয়েছেন যে 1700 সালে যখন এখানে মুঘল এম্পায়ার শাসন করছিল, তখন সারা দুনিয়ার গ্লোবাল জিডিপির 27 থেকে 28% উৎপাদিত হতো এই মুঘল ইন্ডিয়াতে। এবং এই মুঘল ইন্ডিয়ার যে 11টা প্রভিন্স ছিল, এই প্রভিন্সের ভিতরে সবচেয়ে ধনী ওয়েলদি প্রভিন্স ছিল হচ্ছে বেঙ্গল। এবং এই বেঙ্গল বলতে আজকে বোঝাচ্ছি যে বৃহত্তর সুবা বাংলা যেটাকে বলে, শামসুদ্দিন ইলিয়াস শাহের বাংলা, আজকের বাংলাদেশ, পশ্চিম বাংলা, ত্রিপুরা, আসাম, বিহার, উড়িষ্যা সব কিছু মিলিয়ে। তাহলে এই যে আমার 1700 সালে যেই বাংলা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী অঞ্চল ছিল, গ্লোবাল জিডিপির 13% 14% প্রডিউস করতো বাংলার আর্টিসানরা। এই যে আর্টিসান, আজকে হ্যান্ডক্রাফট যে দোকান দেখলাম, এই আর্টিসানরা তৈরি করতো। আমাদের যে মসলিন ছিল, যে একটা দিয়াশলাইয়ের বক্সের ভিতরে একটা মসলিনের শাড়ি ঢুকানো যেত, একটা শুয়ের ফুকা দিয়ে একটা মসলিন বের করে নিয়ে আসা যেত। ইট ওয়াজ সাচ এ হাইলি টেকনিক্যাল প্রফেশনাল দ্যাট উই হ্যাড ইন দ্য 13, 14 and 15th century onward। তাহলে আমার ইতিহাস নাই বলা হচ্ছে যে আমি সারা দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ। আমার এখানে ইউরোপের থেকে সাদা মানুষগুলো অভাবে অনটনে দুর্ভিক্ষে পড়ে চুরি ডাকাতি করবার জন্য বেঙ্গলে আসতো। ডাকাত দল ছিল। বেঙ্গলে যারা কলোনিয়াস্ট হিসেবে আসছে, সেই ভাস্কো দা গামা শেখের মতো যারা সারা দুনিয়াতে ডাকাতি করতে বেরিয়েছে, এইরকম নৌকায় করে করে, লঞ্চে করে করে, শিপে করে করে ডাকাতি করতে আসতো বেঙ্গলে। লর্ড ক্লাইভ যখন পলাশির প্রান্তরে বিজয়ী হলেন 1757 সালে, পরের দিন উনি ভাবছিলেন যে আমি নদিয়া মুর্শিদাবাদে যদি ঘোড়া নিয়ে যাই, আমি ধারণা করছি আমাকে হয়তো বাংলার জনগণ পিষে ফেলবে। উনি 1757 সালের 24-25 জুন বিজয়ের পরের দিন যখন নদিয়া এবং মুর্শিদাবাদে ঘোড়া নিয়ে গেছেন, উনি দেখলেন আগের দিনের মতো কৃষানি চার খেতে চাষ করছে। তিনি দেখলেন আগের দিনের মতোই যিনি জাল ধরে মাছ ধরছিলেন তিনি মাছ ধরছে। তিনি আগের দিনের মতোই দেখলেন কৃষক ফসল তুলছে এবং একজন সাদা দেবদূতের কাছে তাদের যে মানে মানে অর্ঘ্য দেওয়ার মতো করে তার ফসল দিচ্ছিল। কালচার এবং এন্টারটেনমেন্টের মধ্যে যে একটা ফারাক আছে, এটাই কখনো আমাদেরকে বোঝানো হয় নাই, শেখানো হয় নাই। নাচ, গান, যাত্রা, থিয়েটার, আবৃত্তি, আমাদের ফিল্ম, এই যে টোটাল ইন্ডাস্ট্রি যেটা আছে, এটা হচ্ছে আসলে একটা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, একটা বিনোদন ইন্ডাস্ট্রি। তাহলে কালচার কোনটা, সংস্কৃতি কোনটা? গানের কথাটা হচ্ছে সংস্কৃতি, সিনেমার স্ক্রিপ্টটা হচ্ছে কালচার। আপনি যে থিয়েটারটা করছেন, এই থিয়েটারের মধ্য দিয়ে আপনি এই জাতির, এই আমার এই জনপদের হাজার বছরের লড়াইটাকে কিভাবে ফুটিয়ে তুলছেন, সেটা হচ্ছে আমার সংস্কৃতি, আমার কালচার। কিন্তু বাংলাদেশে যেটা আমরা দেখেছি যে আমাদেরকে গত 5 দশক ধরে নাটক, সিনেমা এবং গান, কবিতার মধ্য দিয়ে সংস্কৃতি এবং বিনোদন আকারে যা খাওয়ানো হয়েছে, এটার সাথে এই মাটির, এই মানুষের, এই জনপদের শত শত হাজার বছরের যে লড়াই ছিল, আমার বিশ্বাস, আমার যে যাপিত জীবন আচরণ, আমার যে কষ্ট, আমার দুঃখ, আমার বেদনা, আমার অত্যাচার, নির্যাতন, আমার ঔপনিবেশিক শাসন, আমার ব্রিটিশ বিরোধী আজাদির আন্দোলন, এই সব কিছু মিলিয়ে যে আমার জীবন, আমি হয়ে ওঠা, এই আমাদের হয়ে ওঠার যে আইডেন্টিটি ফর্মেশন, এই যে কালচারাল জায়গাটা, এইটা স্যাডলি বাংলাদেশে আমরা গত 53 বছরে দেখি নাই।